বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকেই শুরুতে একটু সূচনায় শুনতে চাইব যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা কি বলে মনে হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে। আসলে এই মুহূর্তে আমরা যে প্রবলেম ফেস করছি সেই প্রবলেমটা হয়তোবা জাতীয় সমস্যা একটা। এই জাতীয় সমস্যাটা আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি হয়তোবা এই সমস্যায় মনে হবে না। যেহেতু আমরা জাতিগতভাবে সবাই ঐক্যবদ্ধ, আমরা বুঝি যে সমস্যাটা কোন জায়গায়। আমি অপরাধ করিনি কিন্তু আমাকে অপরাধী বানানো হচ্ছে। আমার দেশে কোনো অন্যায় হচ্ছে না, আমাকে বলা হচ্ছে আমি অন্যায় করছি এবং ক্ষতিগ্রস্ত করছি। তা আমি এই মুহূর্তে যেই ভারতের যেই হুঙ্কার বা ভারত যেভাবে লিড দিচ্ছে, একটা দেশের ভিতরে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। দেশের ভিতরে আমরা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের সমস্ত পূজা মণ্ডপ থেকে শুরু করে তাদের বাড়িঘর সব কিছুতে তারা মুসলমানরা না গেলে কিন্তু হিন্দুর পূজাই হয় না। এরকম একটা পরিবেশ আমাদের মধ্যে, একটা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ। কিন্তু সেটাকে নষ্ট করার জন্য যে একটা চক্রান্ত চলছে বা নীলনকশা হচ্ছে, এটাই সবচেয়ে বড় সমস্যা এবং একটা বড় সমস্যা সৃষ্টি করছে। আমি মনে করি যারাই বা সৃষ্টি করছে, যার উছিলায় সৃষ্টি হয়েছে, এটা বেশি দূর যাবে না, কারণ আমরা ঐক্যবদ্ধ সবাই মিলে। দেশের মানুষ, আপামর জনগণ এটা বুঝতে পারে। আপনাকে বুঝতে হবে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে থেকে আমাদের কালচারটা কিন্তু টোটালি ভারত থেকে আলাদা, পাকিস্তান থেকেও আলাদা। বাংলাদেশি বলতে গেলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে বাংলাদেশের মানুষগুলি কীরকম, তার চালচলন কীরকম, তাদের ব্যবহার কীরকম, তাদের সততা কীরকম, তাদের উন্নয়ন কীরকম বা তাদের মানুষের মধ্যে মিল মহব্বত কীরকম, এগুলো কিন্তু বাংলাদেশি বললেই বোঝা যায়। আর আমরা যে জিনিসটা সবসময় লক্ষ্য করি যে ভারত থেকে বারবার বলা হচ্ছে যে হিন্দুরা এখানে ভালোভাবে থাকতে পারছে না, অথচ আমরা হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান থেকে তখন দেখা যাচ্ছে আমরা কীর্তন শুনছি, দেখা যাচ্ছে যে বলা হচ্ছে মৌলবাদীরা তাদেরকে আক্রমণ করছে, দেখা যায় কোনো একটা হিন্দু বাড়িতে আমরা দাওয়াত খাচ্ছি। মানে এরকম পরিবেশ যখন এসব সংবাদ আসে তখন কিন্তু সবাই মনে করে যে আসলে ভারত ইন্টেনশনালি আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করতে চায়। এবং এখানে বলতে হবে আমি যে শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন বারবার, যে কথাগুলো বলে বলে মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করছেন, এবং যারা দূর দূরান্ত থেকে কথাগুলো শুনে, অবশ্যই ইন্টারন্যাশনালি অনেক দেশ থেকে মানুষের ভাববে যদি বারবার বলা হয় তাহলে মনে হয় হ্যাঁ সামথিং হয়তো ঘটছে, নাহলে ওনারা বলবেন কেন। আমি মনে করি যে এই জিনিসটা যেহেতু অসৎ এবং অসত্যে ভরপুর, যেমন মিথ্যাচারে ভরপুর, মানে একটা যদি 5%ও ঘটে থাকে তাহলে আপনি সেটাকে 20% বলবো এটাকে মানুষের মনে খাওয়াইতে পারবেন। আমি তো এখানে 1%ও ঘটে নাই, তাহলে সেখানে এই যে বলা বলি হচ্ছে, আসলে এটা হলো কি এই সমস্যা সৃষ্টির পেছনে দেখেন ভারতেও এই সমস্যা সৃষ্টি করছেন তারা নিজেরা গরু মাংস খান, কিন্তু মুসলমানরা ফ্রিজের ভিতরে গরু মাংস রাখলে কিন্তু তাদেরকে মেরে ধরে শেষ করে দেওয়া হচ্ছে। এখন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সাম্প্রদায়িক শক্তি ব্যবহার করে কিন্তু এই মোদী সরকার টিকে আছে, এটা মানতে হবে। এবং ধর্মকে ব্যবহার করে, আমাদের দেশে কিন্তু সেই ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করে না, সবাই ধর্ম বিষয়ে সচেতন। এবং আমি মনে করি যে আমরা এই জন্যই আমরা তাদের সাথে আলাদা, এবং কোনো কিছু বলে যে আমরা মানবো বা শুনবো বা বুঝবো তা নয়। আমাদের হিন্দু সম্প্রদায় কিন্তু অনেক সচেতন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আপনি দেখলেন যে আমেরিকার যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে অলরেডি জার্নালে প্রকাশিত হয়েছে যে সর্বকালের সবচেয়ে বেশি নিরাপদে আছে এদেশে সংখ্যালঘুরা। তা আমরা কিন্তু সংখ্যালঘু বলি না, আমরা বলি সবাই আমরা বাংলাদেশি। আর গত সরকার ফ্যাসিস্ট হাসিনা কী বলছিল বারবার, একটা সংখ্যালঘু সরকার, সংখ্যালঘু ভাষী বা সংখ্যালঘু বলে একটা ব্যবসা করেছে, সংখ্যালঘুদেরকে ব্যবহার করে। আমরা কিন্তু সংখ্যালঘু কাউকে বলছি না। আর আপনি যদি সবসময় বলেন যে আমরা বাংলাদেশি, তাহলে তার মানে কি বিভিন্ন ধর্মের লোক থাকছে, সব ধর্মের লোক নিয়ে কিন্তু আমরা বাংলাদেশি, সব গোত্রের লোক নিয়ে, সব বংশের লোক নিয়ে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেউ ছোটো কেউ বড় বলে কোনো প্রশ্ন আসে না। এই জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমরা বাংলাদেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 3বার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া কিন্তু এই বাংলাদেশি নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন। এখন এইটাই আমাদের মূল প্রতিবদ্ধ বিষয় যে আমরা সংখ্যালঘু নিয়ে গত ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে রাজনীতি করেছে, এই সংখ্যালঘু নিয়ে এই ইন্ডিয়াও সেভাবে রাজনীতি করছে, যা না করার জন্য কিন্তু আমরা বারবার বাংলাদেশি নিয়ে এগিয়ে যাচ্ছি। কাজে বাংলাদেশি মতবাদ দিয়ে কিন্তু আপনি সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারেন। মিস্টার রাশেদ খান,
আপনার কাছে কি মনে হয় সমস্যা উনি যেটা আইডেন্টিফাই করলেন সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে বা সম্পর্কের যে টান উত্তেজনা, সেই উত্তেজনাকে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের এই মুহূর্তে যদি আমি মনে করি যে সমস্যা আছে তাহলে অনেক সমস্যা, আর যদি মনে করি যে না কোনো সমস্যা নাই তাহলে সমস্যা নাই। তো তারপরেও আসলে আমাদের যে ঐক্য আমরা তৈরি করেছিলাম 5 আগস্ট এবং তার আগে, সেই ঐক্য কিন্তু ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণেই কিন্তু অনেক সমস্যা আমাদের কাছে মনে হচ্ছে যে বিশাল সংকট তৈরি করছে। কিন্তু ঐক্য যদি থাকতো তাহলে এই সমস্যাগুলো আসলে আমাদের কাছে কিছুই মনে হতো না। ভারত তো এখন যা করছে এ তো বিভিন্ন সময় করেছে, এবং ভারতের চরিত্র এটা যে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করা। সেটা 71-এর পর থেকে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য যা করার তাই করেছে। যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায়, তখন তো পুরোটা সময় ভারত চক্রান্ত ষড়যন্ত্র করেছে। তারপরেও কিন্তু ওইভাবে ভারত আপনার ওই বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারেনি, কারণ ওই সরকার ঐক্যবদ্ধ ছিল, জনগণ ঐক্যবদ্ধ ছিল। আওয়ামী লীগ হয়তো সবসময় ভারতের সাথে ছিল, কিন্তু এদেশের অধিকাংশ মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে সমস্যাগুলো আমাদের সামনে আসেনি বা প্রকট আকার ধারণ করেনি। কিন্তু যে মানুষগুলো ঐক্যবদ্ধ ছিল আওয়ামী লীগ ব্যতীত, সেই মানুষগুলো আবার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন, আওয়ামী লীগ তো আছেই ভারতের সাথে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগকে হটালাম, ভারতীয় তাবেদার আওয়ামী লীগকে হটালাম, আমরা যখন এই 5 আগস্টের পরে নিজস্ব এজেন্ডা এবং সরকারের ভুলভ্রান্তি নানান কারণে আমরা কিন্তু ভিন্নমত পোষণ করছি, আমাদের মত পার্থক্য পরিলক্ষিত হয়েছে। সে কারণে কিন্তু সমস্যাগুলো এখন পরিলক্ষিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জাতীয় সংলাপের আহ্বান করলো। এই সংলাপ কেন ডাকলো? অবশ্যই সরকার কোনো সংকট মনে করছে, কোথাও কোনো সমস্যা মনে করছে, এই কারণেই সব দলকে ডাকলো। আমরা এই প্রস্তাব কিন্তু আগেই দিয়েছি, আমরা বারবার বলেছি যে জাতীয় সংলাপের আহ্বান করেন, সকল দলকে নিয়ে বসেন, দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেন, দূরত্ব তৈরি হয়েছে সেগুলো কমান। কিন্তু সরকার সে বিষয়ে খুব বেশি মনোযোগ দেয়নি। কিন্তু যখন ভারত একের পর এক কোন দিক থেকে কী ষড়যন্ত্র করছে সরকার কিন্তু বুঝতে পারছে না। সে কারণে এখন কিন্তু বাধ্য হয়ে এই জাতীয় সংলাপের আয়োজন করেছে। দেখেন, এই যে আওয়ামী লীগের পতন হয়েছে, এই আওয়ামী লীগের পতনে যতটা না আওয়ামী লীগ অসন্তুষ্ট, তার থেকে কিন্তু ভারত বেশি অখুশি। কারণ 15 বছরে যে সংসারটা ভারত আওয়ামী লীগের মাধ্যমে সাজিয়েছিল এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটি কিন্তু ভেঙে পড়েছে, তছনছ হয়ে গেছে। হাসিনাকে আওয়ামী লীগের হাসিনাকে ভারত এতটাই ভালোবাসতো, দেখেন যে কোনো ধরনের নিয়ম কানুন না মেনে তাকে কিন্তু ভারতে আশ্রয় দিয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ এমনকি রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তারপরেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের যারা পালিয়ে গেছে পতিত স্বৈরাচারের, তাদেরকে ফেরত দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না, এবং আমরা মনে করি কোনোভাবেই তারা দিবে না। এই যে আমাদের আগরতলায় এবং কলকাতায়, সেখানে বাংলাদেশের যে উপ হাই কমিশন, সেখানে হামলা হলো, আমাদের প্রধান উপদেষ্টার কুশ পুত্তলিকা দাহ করা হলো এবং জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হলো, সেখানে তো 2-1 জন মারাও যেতে পারতো, তখন কি হতো? অর্থাৎ যে ভিয়েনা কনভেনশন, সেটা কিন্তু লঙ্ঘন করা হচ্ছে, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা মনে করি পদক্ষেপ নেওয়া দরকার। এবং দেখেন যে একজন বিজেপি নেতা শুভেন্দুবাবু, তিনি বারবার কিন্তু হুমকি দিচ্ছেন, সীমান্তে অবরোধ সৃষ্টি করছেন, নানান ধরনের বিশৃঙ্খল আচরণ করছেন, তার বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কোনো পদক্ষেপ নাই। তার মানে এখন যা হচ্ছে এটা মূলত ওই বিজেপি সরকারের সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বাংলাদেশে যে ইসকন বা হিন্দুদের বিভিন্ন সময় আমরা দাবি দেওয়া দেখছি যে এই সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে তো এত মুভমেন্ট দেখি নাই। ইসকন মুভমেন্ট করছে, হিন্দু সম্প্রদায় মুভমেন্ট করছে, কেন, কি কারণে? যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের ফাঁদে পা দিচ্ছে না, বা আওয়ামী লীগও মাঠে নামতে পারছে না, যে কারণে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে নানান বেশে কিন্তু আওয়ামী লীগ বা ভারত নামানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ইসকনের মধ্যে বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রোগ্রাম বলেন, সেখানে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি সেখানে অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে নামে। তো সরকারকে আমরা বারবার সতর্ক করেছি যে এই বিষয়গুলোতে আপনাদের সতর্ক থাকতে হবে। আমরা সরকারকে বলেছিলাম যে আগামী 6 মাস আইন করেন, কোনো মুভমেন্ট হবে না। পলিটিক্যাল পার্টিগুলো তাদের দলীয় এজেন্ডা নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু পলিটিক্যাল পার্টির বাইরে কোনো সাধারণ মুভমেন্ট, সাধারণ শিক্ষার্থীরা বলেন বা আপনার সাধারণ মানুষ বলেন, তারা কোনো মুভমেন্ট করতে পারবে না। একের পর এক দাবি দেওয়া। আওয়ামী লীগের 15 বছর তো আমরা এই দাবি দেওয়া দেখি নাই। আমরা দেখি নাই যে আসলে আওয়ামী লীগের 15 বছরে পেশাজীবীরা নেমেছে, সরকারি কর্মকর্তারা নেমেছে, কিন্তু এখন সরকারি কর্মকর্তারা তাদের নানান দাবিতে নামছে। এই যে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে, দাবিটা কি? তারা বলছে যে আমাদের এই দাবি সেই দাবি। হ্যাঁ, কি দাবি আমরা কেউ স্পষ্টভাবে জানি না, নানান ইস্যু আওয়ামী লীগ কিন্তু তৈরি করছে। তো এই ইস্যুগুলো আসলে আমাদেরকে মধ্যে যে আসলে বিভেদ
বা আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমাদের জাতীয় ঐক্যমত আমরা তৈরি করতে পারিনি, এই সুযোগেই কিন্তু এইগুলো ঘটছে। তো সেই জায়গায় আমরা সরকারকে স্পষ্টভাবে বলেছি যে আসলেই যদি এগুলো মোকাবেলা করতে চান তাহলে সবার অংশীদারিত্বের সরকার দরকার, জাতীয় ঐক্যমতের সরকার দরকার। শুধুমাত্র বিপ্লবে যারা সামনে ছিল, 15 বছর ধরে যারা সংগ্রাম করলো, তাদের অংশীদারিত্ব এই সরকারে মোটেও নাই, একদমই নাই। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, এরপর থেকে আমরা 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে, আমার বাসায় অভিযান চালানো হয়েছে, আমরা দলগুলোকে সমন্বয় করার জন্য চেষ্টা করেছি। গণ অধিকার পরিষদের কোনো প্রতিনিধিকে এই সরকারে রাখা হয়নি, বিএনপির কোনো প্রতিনিধি এই সরকারে নাই, জামাত ইসলামের কোনো প্রতিনিধি নাই, আইনজীবীরা, রাজনৈতিক দলের প্রতিনিধি নাই, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই। এমনকি যারা বিপ্লবে সরাসরি অংশ নিয়েছে রাজনৈতিক দলের বাইরে, তারাও তো এখানে নাই। এই সরকারে যারা রয়েছে অধিকাংশই আসলে বিপ্লবী চরিত্র ধারণ করে না। আর যারা বিপ্লবের পরে সরকারে যারা থাকে, তারা যদি আসলে দুঃসাহসী না হয়, বিপ্লবী না হয়, তাহলে ভারতের মতন এই সরকারকে মোকাবেলা করা, আমরা তো এই মুহূর্তে লড়াই করছি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমাদের যে মূল লড়াই সেটি হলো ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে। সুতরাং সেই লড়াইয়ে একটি অবিপ্লবী চরিত্র যারা বিপ্লবে অংশ নেয়নি তাদের মাধ্যমে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব বলে আমি বিশ্বাস করি না। সে কারণে অন্যান্য দল বলে না, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে জাতীয় ঐক্যমতের সরকার দরকার, জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করতে হবে এবং এই সরকারে সবার অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তাহলেই কিন্তু সবাই মনে করবে যে সরকারে আমার প্রতিনিধিত্ব আছে এবং সরকারকে অন করবে। অন্যথায় মুখে মাত্র বলতে পারে যে হ্যাঁ আমরা সরকারের সাথে আছি, কিন্তু আসলে কাজ করবে না। সরকার প্রোগ্রাম ডাকুক, একটা প্রোগ্রাম ডাকুক, সংহতি সমাবেশ ডাকুক, আমি দেখতে চাই কোন দল কতটুকু মানুষ সেখানে জোরে করবে। আমি মনে করি না যে কেউ যাবে, এখন মুখে হয়তো বলবে আপনার সাথে আছে, কিন্তু আসলে সরকারকে খুব বেশি সহযোগিতা করার মতন এখন কারোর মানসিকতা নাই। মিস্টার আশরাফুদ্দিন বকুল, আপনি কতখানি একমত যে জাতীয় ঐক্য নেই, জাতীয় সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব অনেকখানি ভেঙে পড়েছে, জাতীয় ঐক্যটাও ভেঙে পড়েছে এবং এক ধরনের লেজে গোবরে অবস্থা বা হজবরল অবস্থা? আসলে আমরা জুলাই অগাস্টের আন্দোলনের যে একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটটা নর্মালি বিপ্লবের পর একটু সীমিত হয়, বা বিপ্লব হওয়ার পর যদি বিপ্লবী সরকার হয় তাহলে সরকারটা সে বিপ্লবী হওয়ার দরকার, সেরকম স্পিরিট থাকতে হবে। কিন্তু আমরা আসলে সেটা পাচ্ছি না। আমরা যারা দায়িত্ব নিয়েছেন এখন, ধরেন ওনাদের যদি সেই স্পিরিট থাকতো তাহলে আমি মনে করি 3 মাস কেন, ম্যাক্সিমাম 6 মাস লাগতে পারে। একটা জিনিস আমি বারবারই বলি যে আমার যদি ভালো থাকে, আমি যদি আমার যে ক্যাপাবিলিটি থাকে, তাহলে আমার স্পিড অবশ্যই ভালো থাকবে। আমি অতি স্বল্প সময় সেটাকে সংকুচিত করে নিয়ে আসবো, আমি সমস্ত কিছু সমাধান করে। কিন্তু আমি যদি এটাকে সময় নেই 6 মাসের জায়গা 2 বছর, তাহলে দেখা গেল যে অবশ্যই আমার নিজেরই স্পিডের সমস্যা, আমার নিজেরই বোঝার সমস্যা, নিজেরই সেটাকে সংশোধনের সময়ের সমস্যা আছে, যে আমি তাড়াতাড়ি করতে পারছি না। আমি ইজিলি যেটা বলতে চাচ্ছি যে এই সরকারের উচিত নিজেকে সংশোধিত করে নিজের যেসব জায়গায় সমস্যা আছে, যে যার জন্য সরকারের সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে, সেটাকে সংশোধিত করে নিয়ে আসা। দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো যে আমাদের এই যে স্পিরিট আছে, বিপ্লবের যে স্পিরিট আছে, ওটা আমাদের কেন বা কমে যাচ্ছে বা কেন কমলো, হয়তোবা মানুষ যে আশা করেছিল সে আশানুরূপ সেই রেজাল্ট পাচ্ছে না। যদি রেজাল্টটা পেয়ে যেত, ধরেন আমি মনে করি আমরা তো এর আগেও আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি বা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা দেখেছি 3 মাসের ভিতরে কতটুকু অ্যাকশন হয়েছে বা কতটুকু শাস্তিযোগ্য বা অপরাধের যে মানুষগুলিকে অ্যারেস্ট করেছে, এরকম আমরা দেখেছি। কিন্তু এই সরকার আমরা কি দেখলাম, বিশেষ করে প্রায় 100 জনের মতো বেশি মন্ত্রী, এমপি বা যারা অপরাধী তাদেরকে রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে স্বাগত করে জানিয়ে, তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে রক্ষণ করে তারপর তাদেরকে গোপনে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। তার মানে তাদেরকে সেফগার্ডে রেখেছে 622 জন। হ্যাঁ, তাহলে এই প্রায় 622 জন, আমার অনেক বেশি হতে পারে। কিন্তু এই যে এত মানুষকে সেভ করা হলো, তাহলে বিপ্লবী সরকারের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে অপরাধীদেরকে সবার আগে অ্যারেস্ট করা বা তাদেরকে জব দিতে আওতায় নিয়ে আসা। আমি ধরলাম তারা যদি দেশে থাকে, তাদেরকে আমি জব দিতে আওতায় নিয়ে আসি, আমি অ্যারেস্ট না করেও তো জব আওতায় নিয়ে আসতে পারি, কিন্তু সেই স্টেপটুকু কিন্তু হয় না। মানে ওই যে মানুষের মনের যে মনোবল, যে শক্তিতে মানুষ কাজ করেছে, সেটা ধরে রাখার উপায় হলো আমি যে ইচ্ছায় আমি কাজ করেছিলাম সেই ইচ্ছাটা আমি করতে পারছি কিনা। এখন 2 নম্বর পয়েন্ট হলো এই স্পিরিট যদি আমাদের কমে যায়, দিন দিন আস্তে আস্তে ডাউনওয়ার্ড হয়, তাহলে কিন্তু আমাদের যে অপোজিশন শক্তি যারা আছে, যারা কিনা আমাদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র করতে পারে, কারণ তাদের তো প্রচুর টাকা, তারা অনেক ধরনের টাকা অনেক দিক দিয়ে অ্যাপ্লাই করতে পারে, তো সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের সফলতাটা এগিয়ে নিয়ে আসবে। কাজে আমি মনে করি যে এখানে বিপ্লবী
বিপ্লবের মাধ্যমে অর্জিত সেই স্বাধীনতার পর বিপ্লবী সরকার সেরকম হওয়া উচিত। আর যদি না পারে তাহলে অতি দ্রুত নির্বাচন দিয়ে ওই রকম একটা সরকারকে প্রতিষ্ঠা করা, যে সরকার নাকি এই সব কিছুর মূল্যায়ন করে দেশকে সুরক্ষা দিতে পারে। কারণ দেশকে যদি সুরক্ষা দিতে হয় তাহলে নির্বাচিত সরকার ছাড়া কিছুই সম্ভব না। আমি যদি উপলব্ধি করি যে আমার 3 মাস আগে আমি যে একটা মনোবল নিয়ে এসেছিলাম, আমার মনোবল গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডের দিকে যায়, তাহলে ভাবতে হবে যে আমাকে অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে আমাকে কি করতে হবে দেশকে রক্ষা করার জন্য। যদি আমি সেটাও ব্যর্থ হই, অবশেষে হয়তো আমাদের এই বিপ্লবী চেতনা সব ধ্বংস হয়ে যাবে এবং মানুষের যদি বিপ্লব দরকার হয় আবার, তখন হয়তো আমরা কাউকে খুঁজেও পাবো না এবং অতীত বিপ্লবের যে কষ্ট বেদনা সব কিছু থেকে যাবে যে আমরা কি করলাম, কেন করলাম, কার হাতে ক্ষমতা দিলাম। তো আমি অনুরোধ করবো যেটা যে এখনই সময় আছে, যে এই সময়ের ভিতরে অতি দ্রুত আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে ভারত কেন হুঙ্কার দিতে পারে, কেন বলে? যদি আজকে একটা বিপ্লবী সরকার সেরকম শক্তিশালী হতো তাহলে আমার দেশের পতাকা পড়তে পারে না, আমার দেশে একটা এম্বাসি থেকে এইভাবে আক্রমণ করতে পারে না। আমরা তো এই বাংলাদেশে কখনো আমরা ভারতের এম্বাসিতে আক্রমণ করিনি বা ভারতের এম্বাসিতে পতাকা পোড়ানো, বাংলাদেশে পোড়ানোর কোনো চিন্তাই করিনি আমরা। কারণ আমরা স্বাধীনভাবে বসবাস করছি, আমাদের মধ্যে একটা সংযত ভাব আছে, আমাদের সম্মান করার মতো একটা মনোভাব আছে। তারা কেন করছে? তারা বুঝতে পারছে যে আমরা দুর্বল, হয়তোবা আমরা তেমন শক্তিশালী না, আমাদের সরকার তেমন শক্তিশালী না, তার বা কতটুকু যেতে পারে, তাদের দৌড়টা কতটুকু আছে। তো এই জন্য বলি আমি যে একটা কথা আছে যে সকালে সূর্য সারাদিনের কথা বলে দেয়। আবার এটাও সত্য যে আমি আগে একটা কথা বলেছিলাম যে 3 মাসে পারে না, সে 3 বছর পারে কিনা সন্দেহ আছে। কারণ 3 মাসই বলে দেবে যে আমি কি স্পিডে যাচ্ছি, আমি কোন কোন সেক্টরগুলোকে মডিফাই করছি, কোথায় কি করতে পারছি না পারছি, 3 মাসেই বলে দেবে সমস্ত কিছু। এই জন্য আমি বলি যে এই 3 মাসে আমরা কি পেলাম, সে পাওয়া থেকে যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, সেই জিনিসগুলো যদি আমরা সংশোধন করে আমরা যদি এগিয়ে নিয়ে আসি, তাহলে এই জাতি দেশ রক্ষার কাজে কতটুকু এগিয়ে আসবে। কাজে সবাইকে সংশোধিত মনে, সুন্দর আহ্বানে, সবাইকে একসাথে ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয়, একটা সুন্দর এবং ভালো নির্বাচন দেওয়া দরকার, যাতে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর সরকার আসে। রাশেদ, সমস্যা তাহলে কোনটা আসলে? একটা হচ্ছে যে সরকার গভর্ন করতে পারছে না, গভর্নেন্সের দুর্বলতা, আরেকটা হচ্ছে সরকারের সঙ্গে যে স্টেক হোল্ডাররা আছে তাদের একটা দূরত্ব, সেটা নাকি অন্তর্বর্তী সরকারের যেটা প্রধান কাজ সাধারণভাবে ধারণা করা যে তারা এক সরকার থেকে আরেক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং সেই প্রক্রিয়াটাই তাদের প্রধান কাজ, সাধারণভাবে ধারণা, সেই কাজটা তারা করছেন। অর্থাৎ তারা ভালো নির্বাচন অনুষ্ঠান আয়োজনের যে মূল কাজ, সেটার দিকে তাদের মনোযোগটা কম। কোনটা সমস্যা মনে হয় আপনার কাছে? বড় সমস্যা যে তারা আসলে নির্বাচনকে উপেক্ষা করছেন এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে রোডম্যাপের কথা বারবার বলা হচ্ছে এবং প্রত্যেকটা সংলাপে বলা হচ্ছে যে আপনারা একটা রোডম্যাপ প্রকাশ করেন, কিন্তু তারা এটিকে আসলে ইগনোর করছে। যে জাতীয় সংলাপ ছিল সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন স্যার তিনিও একই ইঙ্গিত দিলেন রোডম্যাপ। তিনি সেখানে আরেকটি কথা বলেছেন, সেটি হলো যে যদি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেন তাহলে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু মাঠে এই নির্বাচনকে কেন্দ্র করে সবসময় কিন্তু মাঠে থাকবে এবং এদিকে ব্যস্ত থাকবে। তাহলে কিন্তু ওই যে ডালপালা মেলছে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্মসূচি, সাধারণ মানুষ বা ইসকন বেশে বা হিন্দু বেশে বা নারী বেশে আওয়ামী লীগ ফিরে আসার চক্রান্ত করছে, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনকে কেন্দ্র করে মাঠে থাকবে তখন কিন্তু আর এই সুযোগটা পাবে না। তিনি এই কথা বললেন। তো যাই হোক, আমার হয়তো তার সাথে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমার বক্তব্য হলো যে পরিকল্পনাবিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না, কোনো রাষ্ট্রই না। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রের যত দুর্বল রাষ্ট্রই হোক চলে না। এমনকি যে রাষ্ট্রে স্বৈরাচার রয়েছে সেও কিন্তু একটি পরিকল্পনা করে, কিন্তু যে রাষ্ট্রে বিপ্লব হলো, বিপ্লবের পরে কোনো রোডম্যাপ পাবো না, পরিকল্পনা পাবো না, অদৃশ্য শক্তি সরকার চালাবে, সেটি তো আসলে অন্তত যারা রাজনীতি সম্পর্কে জানে, বোঝে এবং সচেতন তারা মানবে না। এই কারণেই রাজনৈতিক দলগুলো নেতৃত্ব যতবার সাক্ষাৎ করছে প্রত্যেকবার বলছে রোডম্যাপ প্রকাশ করেন। আপনার সরকারের এজেন্ডা কি? আপনার সরকার কি আবেগ নির্ভর, মানে আবেগের উপর ভিত্তি করে জনগণের যে আবেগ, সেই আবেগকে কেন্দ্র করে শুধু বক্তব্য দিবে? শুধুমাত্র এই আবেগকে কেন্দ্র করে বক্তব্য দিয়ে জনগণকে খুব বেশি সময় সন্তুষ্ট রাখা যাবে না। কারণ ইতিমধ্যে দেখেন দ্রব্যমূল্যের দাম কোনোভাবেই সরকার কমাতে পারছে না, বরং ডে বাই ডে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এইভাবে যদি বাড়তে থাকে, আজ থেকে এই সরকার যদি আরও 2 বছর থাকে, এখন আলুর দাম মনে করেন 50 টাকা, ওই সময় তো 100 টাকা হবে। অর্থাৎ কোনো জিনিসের দাম তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার চলছে মাত্র কয়েকজন উপদেষ্টা, যতগুলো মন্ত্রণালয় রয়েছে তার অর্ধেক উপদেষ্টার মাধ্যমে সরকার চলছে।
তাহলে এই সরকারের মেয়াদ যদি 6 মাস হয় তাহলে ওকে, 6 মাসের মধ্যে মোটামুটি সংস্কার করে প্রস্তাবনা রেডি করে তারা নির্বাচন দিবে। 6 মাসের জন্য এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে, সংস্কার করবে না প্রস্তাবনা রেডি করবে? তারা তো সংস্কার করতে পারবে না, কোনোভাবে সম্ভব না। 2 বছরে কি সংস্কার সম্ভব? সবকিছু আপনি একদম সংস্কার করবেন, মেরামত করবেন? সংস্কারের আসলে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার জন্য আপনাকে একটি সিস্টেম চালু করতে হবে। আপনি প্রস্তাবনা দিলেন, আমি যতদূর সংস্কার কমিশনের সাথে আমরা প্রস্তাবনা দিয়েছি, কথা বলেছি, তারা আসলে প্রস্তাবনা দিবে। তারা স্পষ্টভাবে বলেছে যে সংস্কার করার দায়িত্ব আমাদের না, আমাদের কাজটা হলো যে দলগুলোর মতামত নেওয়া, নিজেরা কিছু হাজির করা, অন্যান্য রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছে এর আলোকে আমরা সরকারের কাছে একটি প্রস্তাবনা দিব। এখন কথা হলো যে সরকার যদি ওই প্রস্তাবনা বাস্তবায়ন করতে চায় তাহলে তো সরকারের সময় মিনিমাম আমার যেটি মনে হয় যে আপনার 15 থেকে 20 বছর দরকার, যদি একটি রাষ্ট্রকে পরিপূর্ণভাবে আপনি সংস্কার করতে চান। এখন এই দেশের জনগণ এই সরকারকে কি আসলে 15 থেকে 20 বছর সময় দিবে? কোনোভাবে এই 20 বছর 15 বছর সময় দিবে না। তার মানে কি সরকারকেও স্বীকার করতে হবে যে রাষ্ট্র সর্বোচ্চ কতদিন দিতে পারে? সরকারকে সর্বোচ্চ 1.5 বছর সময় হয়তো জনগণ দিবে। মানে গত অগাস্ট থেকে 1.5 বছর। দেখেন সেনা, হ্যাঁ 5 আগস্ট থেকে সেনা প্রধান তিনি 1.5 বছরের কথা বলেছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ কোনো দল কিন্তু সমালোচনা করে নাই। তার মানে সরকারকে মানুষ সর্বোচ্চ 1.5 বছর মেনে নিবে। 1.5 বছর অতিক্রম করলেই দেখবেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছিল এই সরকারের বিরুদ্ধে। আমি আজকে আপনার এই মানে সবার কাছে যে টকশো সবাই দেখে, হ্যাঁ ম্যাক্সিমাম পলিটিশিয়ান তো আপনার এই 3য় মাত্রায় আছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আজকে বলে রাখলাম এবং রেকর্ড থাকবে তো অবশ্যই। 1.5 বছরের বেশি অতিক্রম করলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। সুতরাং সরকারকে মাথায় রাখতে হবে, দলগুলোর প্রত্যাশা পূরণ করতে হবে। গণহত্যার বিচার, এখন সরকার গণহত্যার বিচার কতদিন সময় নেবে? সরকার কি স্পষ্ট করেছে যে আমরা 1.5 বছর থাকবো, এই 1.5 বছরের ভিতরে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, অপরাধী ছিল, তাদেরকে গ্রেপ্তার করব, তাদেরকে ফাঁসি দিব বা তাদেরকে সর্বোচ্চ যাবজ্জীবন দেব? সরকার যেখানে গ্রেপ্তারই করছে না সেখানে বিচার তো দূরের কথা। এখনো পর্যন্ত আপনি দেখেন যে আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল, এখন তো ইনু মেননদের ধরেছিল, তা হাইকমান্ড না। এখন যাদের ধরেছে কেউ হাইকমান্ড না। হাইকমান্ড বলতে বোঝায় উবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক এবং নাসিম থেকে শুরু করে যারা আপনারা সকলেই জানেন, উবায়দুল কাদের সিন্ডিকেট যাদেরকে বলা হয়, যে উবায়দুল কাদেরের নেতৃত্বে সিনিয়র নেতাদেরকে বাইপাস করে মাইনাস করে একটি সিন্ডিকেট কিন্তু আওয়ামী লীগে তৈরি হয়েছিল, তুফাইল আহমেদদেরকে মাইনাস করে। তো সেই সিন্ডিকেটের প্রত্যেকে কিন্তু ভারতে পালিয়ে গেছে বলে আমরা শুনছি। আর যদি বাংলাদেশে থাকে তাহলে তো আমরা জানতাম। দেখেন সেনা হেফাজতে বারবার, কিন্তু আমি এর আগে যখন 3য় মাত্রায় আসি, প্রতিদিন যে টেলিভিশনগুলোতে যাচ্ছে, আমি প্রত্যেকদিন বলছি যে 626 জনের তালিকা কেন আপনারা প্রকাশ করছেন না? দুর্বলতা কোথায়? সরকার কি তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, নাকি সেনাবাহিনী পালিয়ে যেতে সহযোগিতা করেছে? আমরা কি জানতে পারি না? এদেশের সেনাবাহিনীকে বলছি যে আমাদের দেশপ্রেমিক বাহিনী, সুতরাং কারা সহযোগিতা করলো অবশ্যই আমাদের জানার অধিকার আছে। বিপ্লব পরবর্তী রাষ্ট্রে কোনো কিছু অস্পষ্ট থাকতে পারে না। আমি আবার ওই প্রসঙ্গে ফিরে আসি যে দেখেন শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করলে আমরা একটু কিছুটা খুশি হতে পারতাম, একজনকে করে নাই। তার মানে এখানে ধোঁয়াশা আছে যে শেখ পরিবারকে কি আসলে রক্ষা করা হচ্ছে, কারা রক্ষা করছে? আমরা শুনেছি যে সজীব ওয়াজেদ জয়ের ব্যাপক দুর্নীতি, পুতুলের দুর্নীতি, শেখ রেহেনার দুর্নীতি, এসালাম নাকি আপনার রেহেনার নাকি ভ্যানিটি ব্যাগ ছিল। তো সেই দুর্নীতিগুলো আমাদের দেশের গণমাধ্যম কেন প্রকাশ করছে না? সরকারের পক্ষ থেকে কেন সেই বিষয়গুলো সামনে আনা হচ্ছে না? আমরা যেটি দাবি করেছিলাম যে দেখেন এই যে আপনারা 22,500 কোটি টাকা আপনারা ছাপিয়ে ব্যাংকগুলোকে দিলেন, কিন্তু আপনারা কি করতে পারতেন? আপনারা তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারতেন। আপনারা 1 মাসের সময় দিয়ে 500 টাকা 1000 টাকার নোট আপনারা বিলুপ্ত করতে পারতেন। আপনারা বলতে পারতেন যে 1 মাসের মধ্যে সবাই জমা দিবেন, যারা জমা দিতে পারবে না তারা তো অপরাধী। সুতরাং ওই টাকাগুলো সরকারের রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখেন এই সরকার ধরছে কাউকে, কাউকে ধরছে আবার ছাড়ছে। তো আপনি যাকে ধরবেন তাকে আবার ছাড়ছেন কেন? ওই যে মুন্নি শাহকে আপনি ধরলেন আবার ছাড়লেন, সমকালে আবার দেখলাম যে 114 কোটি টাকা নাকি তার অ্যাকাউন্টে না বিভিন্ন সময় নাকি জমা হয়েছে। তো আপনি তাকে কেন ধরলেন, ধরে আবার কেন ছাড়লেন? এই যে বিতর্কগুলো আপনিই তো জন্ম দিচ্ছেন। 4 জন এমপি এখনো পর্যন্ত জামিন পেয়েছে। ঝিনাইদহের, আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখানকার 2 জন এমপি জামিন পেয়েছে। আমি আমাদের ঝিনাইদহের একজন সিনিয়র পলিটিশিয়ানের সাথে বসলাম, তিনি বললেন যে একজন উপদেষ্টা রিলেটিভ মানে উপদেষ্টা পরিষদে আছে, মানে একজন উপদেষ্টা পরিষদে ওই এমপি রিলেটিভ আছে, তো ওই মাধ্যমে নাকি তিনি জামিন পেয়েছেন। আমি এই কথাগুলো স্পষ্ট বলি কারণ আমি কাউকে ভয় পাই না। একজন উপদেষ্টা, আমি আরও জানি যে এর আগে যে 2 জন আপনার মান্নান সাহেব এবং সাবেক, তাদেরকেও কিন্তু একজন উপদেষ্টার রেফারেন্সে জামিন দেওয়া হয়েছে। তার মানে এই যে 4 জন এমপি জামিন পেয়েছে তারা কিন্তু উপদেষ্টাদের রেফারেন্সে।
এই আলোচনাগুলো আপনি করবেন না? আপনি তাহলে তো কেন এদেরকে, যদি মনে করেন যে এরা নিরপরাধী, এরা ফ্রেশ ইমেজের, তাহলে কেন ধরলেন আর কেন ছাড়লেন? তার মধ্যে তো আওয়ামী লীগকে পুনর্বাসিত আপনারা করছেন। আপনারা ডিসি এসপি থেকে শুরু করে এখনো পর্যন্ত, আজকে কিন্তু জাতীয় সংলাপে এই আলোচনাগুলো এসেছে যে আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের পেতাত্তাদেরকে প্রশাসন থেকে, সরকারের বিভিন্ন সেক্টর থেকে আপনারা এখনো পর্যন্ত সরাতে পারেননি। এই কথাগুলো কিন্তু এসেছে সেখানে আলোচনায়, আমাদের পক্ষ থেকে বলেছি। আমরা যেটি দাবি করেছিলাম যে বিচারের আগে অন্তত আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের সেই সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেন। সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, নিশ্চয়ই আপনিও জানেন, তিনি বলেছিলেন যে বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। কিন্তু পরবর্তীতে প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। এটি বিএনপির মহাসচিবের বক্তব্য। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে দলীয় স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটি একান্তই সরকারের এখতিয়ার। দেখেন আজকে যেভাবে জাতীয় সংলাপের আয়োজন করলো, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, সেই বিষয়ে এখানে আলোচনা করতে পারতেন, কেন করলেন না? হুটহাট করে একটি দলের নেতা অনেক সময় বক্তব্য দিতে গেলে অনেক ভুল হয়ে যায়, অনেক মিসকোড হয়ে যায়। সেই জায়গা থেকে বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার মতন জায়গা থেকে অন্য উপদেষ্টা বললেও মানতাম। তিনি বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে বা আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। আমি একটি জিনিস অ্যাড করি, সেটা হলো যে বাংলাদেশে যে আন্তর্জাতিক সংস্থাগুলো আসে আমাদের সাথে বৈঠক হয়, মূলত তাদের একটি চাপ আছে। তারা চায় না যে বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা হোক, তারা যেটি বলে যে নির্বাচনে এনে প্রয়োজনে হারিয়ে দেন। কিন্তু কথা হলো বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা কি? এই যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বিদেশিদের ভূমিকা কতটুকু? বিদেশিদের আমার মনে হয় না খুব বেশি ভূমিকা আছে। বাংলাদেশের 2000 মানুষ জীবন দিয়েছে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে, এরপরেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণ যা চায় সেটির উপর ভিত্তি করে। সর্বশেষ বলবো যে সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য আসছে এবং বিভিন্ন সংগঠনকে সরকার সহযোগিতা করছে। এখন কেন করছে, কি কারণে করছে? সরকার কি চায় যে নতুন আরেকটি রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠুক? সেটি কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমরা বিভিন্ন বৈঠকে দেখছি যে সরকারের সাথে সম্পৃক্ত সংগঠন তারা কিন্তু সংলাপে অংশ নিচ্ছে। একদিকে বলা হচ্ছে তারা কোনো রাজনৈতিক দল না, অন্যদিকে তারা ওই দলগুলোর যখন সংলাপ হচ্ছে সেই দলগুলোর সাথে যুক্ত হয়ে তারা কিন্তু সংলাপে অংশ নিচ্ছে। আপনারা খোঁজ দিয়ে দেখেন যে কি কারণে এটি হচ্ছে। তো সরকার যদি মনে করে কোনো দল আমরা গঠন করতে চাই, কোনো দলকে সহযোগিতা করতে চাই, আমরা কোনো কিংস পার্টির সাথে জড়িত থাকব, সরকারের বক্তব্য এই ক্ষেত্রে স্পষ্ট হওয়া দরকার। অন্যথায় এই সরকারকে মানুষ কিন্তু ক্ষমা করতে পারবে না যদি কোনো কিংস পার্টিকে তারা সহযোগিতা করে। আশরাফুদ্দিন বকুল, না, ওনার কথা থেকে আমি একটা জিনিস যেটা ধরলাম সেটা হলো বিএনপি মহাসচিব যে কথা বলেছেন, আমাদের দল থেকে সবসময় একটা কথা বলছেন, আমাদেরকে সেই বার্তাই দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিপ্লবী সরকার সিদ্ধান্ত নেবে, কারণ বিপ্লবী সরকার এসেছে বিপ্লবের মাধ্যমে এবং দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আর আরেকটা পন্থা আছে, সেটা হলো যে যেহেতু এখানে ধরেন প্রায় কয়েক হাজার লোকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তো সেই ক্ষেত্রে এগুলো বিচার হইতে তো অনেক দিন সময় চলে যাবে। তো আমি বিচার না চায়া, বিচার না করে যদি আমি একটা দলকে আবার সুযোগ দিই, সেক্ষেত্রে দেখা গেলো যে দুটা জিনিস একসাথে চলতে পারে না। কাজেই বিচার হওয়া দরকার, বিচার হবে, তারপর সে তার ইলেকশন আসবে বা সে দল পরিচালনা করবে। কিন্তু এছাড়া যদি করতে হয় তাহলে জনগণ সেটা মানবে না। এই জন্য আমরা সবসময় বলি জনগণ সিদ্ধান্ত নেবে কী করবে বা সরকার সিদ্ধান্ত নেবে কী করবে। আমরা নিজ থেকে এগিয়ে সেই রকম একটা বলতে চাচ্ছি না সবসময়, কারণ জনগণ যে কী চায় সরকারকে বুঝতে হবে। সরকার তো বিপ্লবী সরকার, বিপ্লবের মাধ্যমে আসছে, জনগণের মাধ্যমে তারা এসেছে, কারণ তারা বুঝে কী করতে হবে। আর এত অপরাধের পর তার স্থানটা কোথায় হবে, এই আওয়ামী লীগের স্থান কোথায় হবে বা তার নেতাকর্মীদের জায়গা কোথায় হবে, এটা তো সরকার ভালো করে বোঝে। কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি যে কথাটা বলছেন এটার সাথে আমি একমত একটাই, যে আসলে এতগুলো মানুষ, এতগুলো অপরাধী, সে অপরাধগুলি নীরবে নিবৃত্তে তারা এখান থেকে চলে গেল বা আত্মগোপনে আছে, তাদেরকে আমরা ধরলাম না এখনও। তাহলে আমি দল নিয়ে কথা বলছি কিন্তু মানুষগুলি তো ধরতে পারছে না এখনও। মানে আমার ইচ্ছা নাই, মানে যদি সরকার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু হয়ে যেত, এবং সরকার তো সেই ইচ্ছা
পোষণ করতে হবে, প্লাস এটা বাস্তবায়ন করতে হবে। তো এই জন্যই এখানে অনেকগুলো গাফলা এসেছে, যার জন্য মানুষের মনোবল কিন্তু একটু দুর্বল হয়ে গেছে, যে আসলে বিপ্লবের জন্য যে শ্রম মেধা দিয়েছে সেটা মূল্যায়ন পাবে কি পাবে না, এটা অনেক প্রশ্ন উঠেছে। এই যে রাশেদ খান বললেন যে সরকারের একটা মানে সরাসরি না হলে এটা বোঝা যায় যে তাদের একটা রাজনৈতিক দল বা সরকারের কোনো একটা অংশের মধ্যে এই প্রয়াস আছে, আপনি কি মনে করেন? না, এটা 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 আমি একটা কথা বলি, আপনি দেখেন সরকার যদি এভাবেই চলতে থাকে, আপনি কোনো দলকে তারা যদি প্রশ্রয় না দেয়, কোনো দলের কথাই না শুনে, আর বিশেষ করে আপনার এভাবে যে চলতে থাকে যে যেমন ইলেকশনের কোনো রোড ম্যাপ আসছে না, দিন চলে যাচ্ছে, ইলেকশনের জন্য আমার কোনো শিডিউল নাই যে আমি কখন ইলেকশন করব। আমি কিছুদিন শুনলাম যে ওনারা 2রা মার্চ নতুন ভোটার লিস্ট প্রচার করবেন, কিন্তু ভোটার লিস্টের পরে একটা শিডিউল আসতে পারতো যে 3 মাস পরে আমার এটা হবে বা 6 মাস পরে আমার নির্বাচন হবে। এই শিডিউলটা দেওয়া তো কোনো ব্যাপার না। আমি যদি ভোটার লিস্ট নতুনভাবে প্রচার করি, কারেকশন করি এবং প্রচার হয়ে যায়, তখন সেক্ষেত্রে 2রা মার্চের পরে তো আমরা 6 মাস টাইম নিলে যথেষ্ট, তাহলে আমরা ইলেকশনের ডেট দিতে পারি, একটা রুট ম্যাপ দিতে পারি। তো এই যে জিনিসগুলো ঘোরানো হচ্ছে পর্যায়ক্রমে, একটা পর একটা ঘোরানো হচ্ছে এবং আসামিও ধরা হচ্ছে না, পাশাপাশি কোনো সলিড সিদ্ধান্ত দিতে পারছে না, সেই জন্য কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে আসলে সরকার কী চাই। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি যে অনেক সময় ওনারা আগে বলতেন যে আমরা কি আরেকটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা দেবো নাকি। আমি মনে করি আরেকটা ফ্যাসিস্ট সরকার এখানে জন্ম নেবে কিনা এটাও ভেবে দেখা দরকার আছে। কারণ এইভাবে যদি আপনি ঘুরাতে থাকেন, আপনি আপনার একটা নিজস্ব রোডম্যাপ নিজের ভিতরে রেখে কাজ করেন, তাহলে তো অবশ্যই হয়তো বা সেখানে নিজের থেকে একটা ফ্যাসিস্ট গড়ে উঠতে পারে। কারণ আপনি কোনো দলের কথা শুনছেন না, জনগণের কথা শুনছেন না, জনগণের যারা জীবন দিয়েছে তাদের বিচার সঠিকভাবে করতে পারছেন না। মোট কথা এতগুলো মানুষের জীবন দেওয়ার পরে তার একটা মানে দৃশ্যমান কিছু মানুষের চোখে পড়েনি, যার জন্য মানে কিন্তু বিচার তো কারো একদিনে 2 দিনে বা 1 মাসে 2 মাসে করে ফেলা যায় না, তাই না? সেটা করা যায় না, কিন্তু মানে কটা আসামি অ্যারেস্ট হলো সেটা দেখার বিষয়। এই যে 8-10 জনকে নিয়ে বারবার ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, এই 8-10 জনই কি শুধু দায়ী? আর লোক আছে না সারা বাংলাদেশে, কিন্তু পাড়া মহল্লা থেকে শুরু করে সর্বত্র যে হাজার হাজার লাখ লাখ এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা নাকি অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, হত্যা গুম খুম নিপীড়নের সাথে জড়িত ছিল, কিন্তু এগুলো তো কোনো কিছু হলো না। আমার তো জুলাই অগাস্টটা শুধু, তার আগেও তো অনেক গুম খুম হয়েছে, তার সাথে কারা জড়িত ছিল। একটা নিরপেক্ষ সরকার মানে কি আপনাকে সব কিছু দেখতে হবে, যে 17 বছরের যে অত্যাচার হয়েছে, নিপীড়ন নির্যাতন হয়েছে, তার পিছনে সব কিছু যেতে হবে। কিন্তু আমার কথা হলো জুলাই আগস্টের মামলায় তো আমি সারতে পারি না, আমি পিছনে যাবো কীভাবে? তারপর আমি সামনের দিকে যাব, আমার তো একটা টাইম শিডিউল নিয়ে আমার কাজ করে এগিয়ে যেতে হবে। কিন্তু এই যে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু মানুষের মনে একটা সংশয় বা সন্দেহ সৃষ্টি হতে যাচ্ছে যে হ্যাঁ ওনারা কি নিজেরা কোনো একটা কিছু করতে যাচ্ছেন কিনা। তবে আমি অগ্রিম কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলবো এই সরকার মধ্য থেকে আবার কোনো ফ্যাসিস্ট গড়ে ওঠে কিনা এটাই দেখার বিষয়, দেখতে হবে আগামী দিনে। রাশেদ খান, হ্যাঁ প্লিজ। সরকারের ভেতর থেকে আর ফ্যাসিস্ট গড়ে উঠছে কিনা সেটা একটা না, শুরুর দিকে আপনি দেখবেন যে বিশেষ করে ছাত্র নেতৃত্ব যারা, তারা বিভিন্ন জায়গায় এই ধরনের বক্তব্য দিয়েছে, আমরা এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় বসাতে চাই না। আপনি নিশ্চয়ই আব্দুল হান্নান মাসুদের যে ভিডিও, যখন আন্দোলন সংগ্রাম চলছে, তিনি কি বলেছিলেন? তিনি দলগুলোর নাম ধরে ধরে বলেছিলেন যে আপনারা বিএনপি, আপনারা কেন নামছেন না? জামাত কেন নামছেন না? হেফাজত কেন নামছেন না? গণ অধিকার পরিষদ কেন নামছেন না? এরকম বিভিন্ন দলের নাম ধরে তিনি বলছিলেন। কেন বলছিলেন? কারণ ছাত্ররা কিন্তু মনে করছিলেন আমরা আর পারছি না। কারণ হাসিনার যে ছাত্রলীগের শক্তি, পুলিশের শক্তি, সেই শক্তির সাথে শুধুমাত্র সাধারণ শক্তি বলতে সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্ররা সেই শক্তি কিন্তু মোকাবেলা করতে পারছিল না। তো আমরা কিন্তু ছাত্রদের সাথে সবসময় তো আমাদের যোগাযোগ সম্পর্ক ছিল। একই সাথে আমরাও যেহেতু ওই কোটা সংস্কার আন্দোলনের লিগাসি বহন করি, আমরা পরবর্তীতে জাতীয় রাজনীতি করেছি, আমরা তখন দলগুলোর সাথে যোগাযোগ করি, কথা বলি, এবং আমাদের কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রেখেছেন। হ্যাঁ, তিনি কিন্তু রেখেছেন। তিনি এবং আমরা একসাথে কাজ করেছি, গণ অধিকার পরিষদ বিএনপি একসাথে এই গণ অভ্যুত্থানের সময় কাজ করেছি এবং আমরা কিন্তু সফল হয়েছি। আমাদের সভাপতি নুরুল হক নূরকে কিন্তু এমনি গ্রেপ্তার করে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরীকে কিন্তু এমনি গ্রেপ্তার করে নাই। আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে নুরুল হক নূরের যে টেলিফোন কথোপকথন আমি নিজে থাকা অবস্থায় সেই কথা আমি নিজে শুনেছি। সুতরাং এগুলো তো সরকারের পক্ষে কি কথা হয়েছে সেগুলো তো আসলে বের করা কঠিন না, এই কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে। দেখেন, আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে। 5 আগস্ট সকাল পর্যন্ত বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি একসাথে কাজ করেছি কিভাবে কারফিউ ব্রেক করা যায়। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই আমাদের সাথে ছিলেন, অর্থাৎ
রাজনৈতিক দলগুলোর যে মেকানিজম, সেই 5-7 জনের মধ্যে কিন্তু আমি এবং নুরুল হক নূর ছিলাম। সেই কারণে আমি জানি যে কেউ যদি আমার কাছে এসে বলে যে দলগুলোর কোনো ভূমিকা নাই, আমি বিশ্বাস করব না, কারণ আমি নিজেই তো এর সাথে সম্পৃক্ত। এইখানে বিএনপি তার সর্বশক্তি নিয়োগ করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সালাউদ্দিন ভাইয়ের একটা কথা বলি, সেটা তিনি বলতেন যে রাশেদ, তার সাথে আমার কিন্তু প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় 10-15 বার করে কথা হইতো। হ্যাঁ, তিনি সিনিয়র হতে পারেন, কিন্তু আমার সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তিনি বলতেন, রাশেদ, এই লড়াইটা আমাদের জীবনের শেষ লড়াই, বয়স হয়ে গেছে, জীবনে আর কখনো মানে আর কতদিন বাঁচি বলা যায় না, আমরা এবার শেষ লড়াইটা লড়বো। তো বিএনপি কিন্তু তার শেষ লড়াইটা লড়েছে, জামাত তার শেষ লড়াইটা লড়েছে, গণ অধিকার পরিষদ কিন্তু তরুণ প্রজন্মের দল, আমরাও কিন্তু আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের মতন মাঝারি মানের দলের 11 জন শহীদ হয়েছে। কতটুকু ভূমিকা রাখলে দলের সর্বোচ্চ নেতা নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে। সুতরাং এখন যদি বলা হয় যে এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় আনবো না, তো তখন কি মনে ছিল না যে বিএনপি ফ্যাসিস্ট, গণ অধিকার পরিষদ ফ্যাসিস্ট, জামাত হেফাজত ফ্যাসিস্ট? তখন কেন মনে ছিল না? এই কারণেই কিন্তু জাতীয় ঐক্য এবং সংহতি ভেঙে গেছে সরকারদের বক্তব্য, এই সরকারের বিভিন্ন ব্যক্তি মহলের বক্তব্যের কারণে, ছাত্র নেতাদের বক্তব্যের কারণে। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া হয় কটূক্তিমূলক, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যখন নুরুল হক নূর রাশেদ খানের ছবি সহ পোস্ট করা হয়, আর এক রাশেদ খান আর এক মেনদিনু এ ধরনের কথাবার্তা যখন বলবে, তখন তো জাতীয় ঐক্য সংহতি এমনি ভেঙে যাবে। অর্থাৎ এই যে জাতীয় ঐক্য সংহতি ভেঙে গেল, তার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-1 নেতা দায় এড়াতে পারে না, সরকারের 2-1 উপদেষ্টা দায় এড়াতে পারে না। যে জাতীয় সংলাপ হলো, সেখানে কিন্তু একই কথা, যে এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য। কেন এই সরকারে কি একজন মুখপাত্র থাকতে পারে না, যিনি সরকারের উপদেষ্টাদের সকলের বক্তব্য আলোচনার মাধ্যমে কি হলো সেই উপদেষ্টা সেই কথাগুলো তুলে ধরবেন? একজনকে প্রয়োজন, একজন উপদেষ্টাকে মুখপাত্র বানান। যে জাতীয় সংলাপ হয়েছে, সমালোচনা করলে তো অনেক কথা এখানে আসবে, আমি সমালোচনা করতে চাই না, কিন্তু সরকারের ম্যানেজমেন্টে যথেষ্ট ঘাটতি আছে। একটি সরকার একটি জাতীয় সংলাপ আয়োজন করার ক্ষেত্রে যে ধরনের রুম দরকার, যে ধরনের ডেকোরেশন দরকার, কাকে কোথায় বসাবে, মানে সিনিয়র নেতারা যে একদম পিছনে বসছে, অন্যরা সামনে বসে পড়েছে, তো এইগুলো তো খুব বেখাপ্পা দেখায়। সরকারের এই ম্যানেজমেন্টগুলোর ঘাটতি আছে, আমরা তো নিজেকে দেখলাম। এই ম্যানেজমেন্টগুলো না যদি তারা ম্যানেজমেন্টগুলো আরও বেশি স্ট্রং না করে, তাহলে সরকার পরিচালনা করা আসলে কঠিন হবে। তো আপনি যে প্রশ্ন করলেন, আসলে এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে কোনো দল গড়ে উঠুক, এটি আসলে কেউ মানবে না, কারণ প্রত্যেকটা দলের এই আন্দোলনে ভূমিকা আছে। বিএনপির 422 জন সম্ভবত শহীদ হয়েছে, জামাত ইসলামের এরকম কাছাকাছি শহীদ হয়েছে, অন্যান্য দলের শহীদ হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীর যে ভূমিকা, সেই শিক্ষার্থীদের একজন প্রতিনিধি এই সরকারে আছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন প্রতিনিধি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো রাতের অন্ধকারে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কি এই সরকারের প্রতিনিধি হতে পারতো না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন হতে পারতো না? চট্টগ্রামে হতে পারতো না? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সমস্ত জায়গায় আন্দোলন বন্ধ হয়ে গেছে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন আবার নতুন করে শুরু করেছে, তাদের প্রতিনিধি কোথায়? অর্থাৎ শুধুমাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু এতে বৈষম্য। এই সরকার যে গঠিত হয়েছে পুরো বৈষম্যের উপর নির্ভর করে। সুতরাং যে সরকারের দায়িত্ব বৈষম্য দূর করা, সেই সরকার যদি বিভিন্ন স্টেককে বাদ দিয়ে গঠন করা হয় এবং বিপ্লবী সরকার গঠিত না হয়, দেখেন পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে এত দুর্বল সরকার এবং সরকারের এত সমালোচনা কখনোই আমরা দেখিনি যে এত দুর্বল সরকার। মানে কি বলবো, পৃথিবীর ইতিহাসে মনে হয় সব থেকে বড় দুর্বলতা আমাদের, যে আমরা আসলে বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই। যে কারণে আজকে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে এই সরকারে সবার যারা আন্দোলনে অংশ নিয়েছে প্রত্যেকের স্টেক দরকার। প্রত্যেকের স্টেক থাকলে তারা মনে করবে যে আমাদের সরকার সরকারকে সহযোগিতা করবে। এই কারণেই কিন্তু সরকার দুর্বল, কারণ এখানে আমার স্টেক নাই, আপনার স্টেক নাই, সাংবাদিকদের স্টেক নাই, আইনজীবীদের স্টেক নাই। সরকারের উচিত ছিল সবার অন্তর্ভুক্তিমূলক সরকার, ইনক্লুসিভ সরকার, সেটি সরকার পারে নাই। আমি সর্বশেষ যেটি বলবো সেটি হলো, দেখেন এই সরকার যে কাজগুলো করছে, এই কাজগুলো আসলে অনেক কিছু মানুষের কাছে পছন্দ হচ্ছে না। রিক্সা চালক, ভ্যান চালক, আমি তো মানুষের সাথে উঠা বসা করি, এখনও তো পাবলিক পরিবহনে চলাফেরা করতে হয়। তো মানুষ যেটা বলে যে সরকারকে যে আস্থা বিশ্বাস রেখে আমরা বসিয়েছিলাম, সরকার আসলে সেটা ফিল আপ করতে পারে নাই। প্রফেসর ইউনূসকে নিয়ে কারো সমালোচনা করার সুযোগ নাই, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, ওই প্রেক্ষাপটে তার বিকল্প কেউ ছিল না, তিনি পারফেক্ট। তার আশপাশে যারা আছেন তারা কিন্তু পারফেক্ট না, এই কারণে সরকার কিন্তু ভালোভাবে রান করতে পারছে না। সরকারের কাছে আমরা কিছু দাবি জানিয়েছি, এই পর্যায়ে বলবো না পরে বলবো? আচ্ছা, আমাদের দাবি হলো, সেটি হলো যে দেখেন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ব্যাপকভাবে নির্যাতন নিপীড়নের শিকার, সেই মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি। আমরা মনে করি আইন করে সেই মামলাগুলো প্রত্যাহার করা। একই সাথে যারা এই যে শহীদ হয়েছে, শহীদ পরিবারকে এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা দাবি করেছিলাম যে 1 কোটি টাকা
মিনিমাম 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে। 2 লাখ 1 লাখ। আমাদের অফিসে একজন আসলো, তিনি বললেন যে ভাই আমার পায়ে গুলি লেগেছে, তার পাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার দেখে অত্যন্ত খারাপ লাগলো, তাকে মাত্র 1 লাখ টাকা দিয়েছে। তিনি বললেন যে আমার নিজের কাছ থেকে আরও 1,20,000 টাকা খরচ হয়েছে, অর্থাৎ সরকার পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ শহীদ পরিবারকে দিচ্ছে না। আহত যারা হয়েছে দেখেন যে তারা এখনো পর্যন্ত অবরোধ করছে, রাস্তা অবরোধ। কতটুকু তারা কষ্ট পাইলে, কতটুকু মনক্ষুণ্ণ হইলে তারা রাস্তা অবরোধ করে। আমরা দাবি করেছিলাম যে এই আহত যারা হয়েছে, আহত যোদ্ধা, তারা তো আমাদের বীর, তাদেরকে মিনিমাম 50 লাখ টাকা করে দেন। সরকারের কি টাকার অভাব থাকলে আমাদের বলুক, আমরা প্রয়োজনে রাস্তাঘাটে গিয়ে আমরা তহবিল সংগ্রহ করব, আমরা বক্স নিয়ে দোকান যাবো। আমাদের তো এই অভ্যাস আছে, আমরা তো ছাত্র রাজনীতি করে এসেছি। সরকার তো দলগুলোর আসলে সহযোগিতা নিচ্ছে না। যাদের কাজ করার সক্ষমতা আছে, সরকার কি ভয় পাচ্ছে যে যোগ্য লোককে উপদেষ্টা পরিষদে বসাতে? যাদেরকে বসিয়েছে তাদের এনজিও সেক্টরের অভিজ্ঞতা আছে, অন্য সেক্টরের তো অভিজ্ঞতা নাই। চট্টগ্রামের 13 জন উপদেষ্টা, এটি নিয়ে সমালোচনা রয়েছে, সবার অসন্তুষ্টি রয়েছে। তারপরেও আজকে একজন জাতীয় নেতা আমাকে বললেন যে এই সরকারের উপরে এত অসন্তুষ্টি, এত ক্ষোভ, তারপরেও আমরা বারবার বলছি আমরা সরকারের সাথে আছি, সরকার ডাকলে যাচ্ছি, আমরা সরকারকে সহযোগিতা করছি। কেন? কারণ সবাই এই দেশকে ভালোবাসে। এই দেশটা যদি অরক্ষিত থাকে, এই দেশটার যদি সংস্কার না হয়, তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। সে কারণে সরকার যতই দুর্বল হোক না কেন, দলগুলো তাদেরকে শক্তিশালী রাখার জন্য বারবার সহযোগিতা করছে। সরকার ডাকলেই তারা কিন্তু ছুটে যাচ্ছে। তো আপনারা মনে করছেন যে এই সরকারই সব সংস্কার করে দিবে? কোনোভাবেই সম্ভব না। সংস্কার তো মানে মামুর হাতের মোয়া না যে চাইলাম আর খেয়ে ফেললাম। সংস্কার করতে মিনিমাম আপনার 20 বছর লাগবে, ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার একটি। আশরাফুদ্দিন বকুল, একেবারে শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। আমি যে কথাটা বলবো যে সংস্কার করতে গেলে সরকার যে সংস্কারটা না করলেই নয়। যেমন আমাদের 17টা সংশোধনী হয়েছে, এর মধ্যে ধরেন আমরা 15তম সংশোধনী হলো সবচেয়ে ডেঞ্জারাস সংশোধনী। তো এরকম কিছু সংশোধনী আছে, সংস্কার করে ইলেকশন দিয়ে দিলে কিন্তু সরকারের যান পাতলা হয়ে যায়, এবং যারা ক্ষমতা আসবে তারা এসে কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা কিন্তু সংসদের মাধ্যমে সেটাগুলো করতে পারে। এছাড়া সরকারের কিন্তু করার কোনো পথ নাই। আমি এখানে একটা কথা বলি যে আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক এবং আমি ওইটার উপদেষ্টা। তো আমি আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের ফ্যামিলিতে যাওয়ার সুযোগ হয়েছে। আমার সারা বাংলাদেশে প্রায় 30টারও বেশি জেলাতে আমরা গিয়েছি এবং কন্টিনিউয়াসলি আমাদের যাওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে 2-3টা করে প্রোগ্রাম হচ্ছে, আমি যাচ্ছি সেখানে। আমি বিশেষ করে যেই সমস্যাগুলো দেখছি, যে ফ্যামিলিগুলো দেখছি, আসলে কল্পনা করা যায় না যে এরকম সাধারণ ফ্যামিলির লোকজন যারা কিনা ধরেন হয় বিএনপির সমর্থক, নাহলে হয়তো রাজনীতি করে না, কিন্তু তারা সংসারে নিজেদের আর্নিংয়ের কথা বলে গিয়ে তারা দেখা যায় যে একটু বিস্কিট দিতে গিয়ে, কেউ বা পানি দিতে গিয়ে, কেউ বা রাস্তায় হাঁটতে গিয়ে, মানে তারা সহযোগিতা করতে গিয়ে কিন্তু আন্দোলনে তাদের জীবন দিয়েছে এবং তাদের সংসার দেখা গেছে অনেকের চলাফেরার মতো কোনো ব্যবস্থা নাই। তো আজকে যারা মারা গেছে তাদের চাইতে যারা বেঁচে আছে তারা কিন্তু অনেক কষ্টে আছে। তার কারণ আমি আর বলি, আমার এলাকার একটা ছেলে, তার একটা ফুসফুস ফুটা হয়ে গেছে, তার একটা কিডনি চলে গেছে, এখন সরকার পক্ষ থেকে 1 লাখ দিয়েছে। তো আমরা কিন্তু যাই দিয়েছি, আমরা তো আর ক্ষমতায় নাই, কিন্তু আমরা দিয়ে যাচ্ছি, খবর নিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হয় এই একটা জায়গায় সবচেয়ে বেশি ব্যর্থতা, এটা টোটালি ফেইলর। কেন? কারণ আপনি একটা মানুষ চিকিৎসা করে গেল ঢাকার একটা হাসপাতাল থেকে 6.5 লক্ষ টাকা দিয়ে, তারপরও তার পায়ে পচন ধরেছে, সে কিডনি নষ্ট হয়েছে, ফুসফুস ফুটো হয়েছে, পায়ে গুলি খেয়েছে, তার পায়ে পচন ধরেছে। তা আমার কথা হলো এই অ্যানালাইসিসটা কেন করলাম না? এই অসুস্থ মানুষগুলো, যে আহত মানুষগুলো, কার কীরকম ট্রিটমেন্ট দেওয়া দরকার, যদি আমার দেশে না দিতে পারে আমি বিদেশে দিই, তো তারা কি আন্দোলনে গিয়ে অপরাধ করেছে? অনেকে কিছুদিন পর মারা গেল, যে লোকটা 30 দিন বেঁচে থাকতে পারে, অবশ্যই তাকে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা ছিল, আমি হয়তো প্রপার ট্রিটমেন্ট দিতে পারিনি। যে লোকটা গুলি খেয়ে রাস্তায় পড়ে মারা গেছে তাকে আমি রাখতে পারিনি, কিন্তু যে লোকটা হাসপাতালে বেডে 30 দিন থাকতে পারছে, 1 মাস 2 মাস থাকতে পারছে, তাকে তো বাঁচাতে পারতাম একটা বিদেশে পাঠিয়ে চিকিৎসা করে, কিন্তু সেটাও কারণ না। আমি মনে করি এই অ্যানালাইসিসটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা, যে যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় ব্যর্থতা গেছে এখানে। আর দ্বিতীয়ত তো একটা ব্যর্থতা আছে, আমি মনে করি এখন সরকারের উচিত অতি তাড়াতাড়ি আমাদের যে দলগুলো আছে সবার সাথে আলোচনা করে একটা রোডম্যাপ তৈরি করা এবং সুন্দরভাবে আবার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা। ধন্যবাদ। রাশেদ খান, খুব ছোট্ট করে। না, আমি সরকারের কাছে সর্বশেষ যে আহ্বান করব সেটি হলো যে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হলো, আহ্বানটা খুব চমৎকার, কিন্তু সেখানে দলগুলোর যে প্রত্যাশা সেই রিলেটেড কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, বিশেষ করে রোড ম্যাপ। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটিকে আপনি যদি খুব ছোট বিষয় মনে করেন এবং আপনি যদি বারবার উপেক্ষা করেন,
তাহলে দলগুলোকে আপনি একটি সময় ডাকলে আর পাবেন না। দলগুলো কিন্তু একটি সময় গিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করবে যে আমার কথা আপনি শুনছেন না, আপনি আমাকে ডাকবেন, বারবার যাব, তাহলে আমার সাথে কি আপনি খেলা খেলছেন? তো সরকারকে বলবো যে দলগুলোর যে কথা বক্তব্য সেটিকে গুরুত্বের সহিত নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো পলিটিক্যাল শক্তি নাই, আপনার ঝিনাইদহতে এমন কেউ নাই যে আপনি বিপদে পড়লে সেখানে আপনাকে কেউ রক্ষা করবে। সারা বাংলাদেশে একমাত্র শক্তি রাজনৈতিক সংগঠনগুলো, যে শক্তি হাসিনার পতনে গত 15 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাধারণ মানুষ দেখেন, সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু গত 15 বছর রাজপথে ছিল না, কখনোই নামে নাই। 14 সালের যে আন্দোলন সেখানে নামে নাই, 13 সালের আন্দোলন নামে নাই, 18 সালের আন্দোলন কখনো নামে নাই, এমনকি 24 সালের যে আন্দোলন আপনার 28 অক্টোবর আমরা সবাই মিলে করলাম সেখানেও নামে নাই। তো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নেমেছে, একটা প্রেক্ষাপটে হাসিনা গুলি চালিয়েছে, শিক্ষার্থীরা মারা গেছে, সাধারণ মানুষ নেমেছে, শিক্ষার্থীরা নেমেছে, এর সাথে দলগুলো সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ একটি গণ অভ্যুত্থানের যে যে চরিত্র থাকা দরকার প্রত্যেকটা চরিত্র কিন্তু ছিল, সেখানে দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং দলগুলোকে ইগনোর করে কোনোভাবে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। আগামীতে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, খুব খুব স্বাভাবিক। সুতরাং পলিটিক্যাল গভর্নমেন্টকে যারা আসবে আপনি তো জানেন, তাদেরকে সহযোগিতা করা, তাদের কাছে যাওয়া, তাদের মতামতগুলো নেওয়া, সেগুলো উপেক্ষা না করা, এটা কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু সেগুলো আমার মনে হয় যে সরকারের ভিতরে একটা অদৃশ্য শক্তি রয়েছে, যে অদৃশ্য শক্তি প্রফেসর ইউনূসকে ভুল পথে পরিচালিত করছে। সরকারের মধ্যে বিপ্লবী চরিত্রের উপদেষ্টাদের ঘাটতি রয়েছে, এবং সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছে আমার যেটি মনে হয়, যারা একটি ভুল সিদ্ধান্ত নিতে বারবার মানে এই সরকারকে এক ধরনের প্রভাবিত করছে। সুতরাং সরকারকে বলবো এই অদৃশ্য শক্তির যে চিন্তা, এগুলোকে দূরে রেখে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা আলোচনা সেগুলোকে আপনারা গুরুত্বে রাখেন, তাহলে আপনারা সফল হবেন। আপনারা ব্যর্থ হন আমরা চান না, কারণ এই সরকার আমাদের সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ব্যর্থ তো গোটা বাংলাদেশের মানুষ হয়ে যাবে, রাজনৈতিক দলগুলো হয়ে যাবে। সুতরাং সরকারকে বলবো আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পাশে আছি, দলগুলোকে কাছে রাখুন, বুকে টানুন। অবশ্যই রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা সেটি আপনারা যেটি করবেন সেটি অবশ্যই আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মোহাম্মদ রাশেদ খান এবং স্যার আশরাফুদ্দিন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, মূল বিষয় যেটা এই অতিথিদের কথায় বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে সরকার ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং তার দুর্বলতাগুলো প্রকাশিত হচ্ছে সরকারের ভিতরে কোনো অদৃশ্য শক্তি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-1 নেতা কিংবা সরকারের 2-4 উপদেষ্টার জন্যে। এবং ওনারা একটাই পথ দেখছেন যে এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে দ্রুত রোড ম্যাপ দেয়া, ইলেকশন দেয়া এবং একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন দেওয়ার জন্যে রাজনৈতিক দলগুলোকে তাদের কাছাকাছি নিয়ে আসা এবং তাদের মতামত নিয়ে যে কদিন তারা সরকারে আছেন সরকার পরিচালনা করা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।